নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। এতক্ষণে আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে খুবই ইউনিক একটা টপিক। প্রচুর মানুষ অলরেডি চন্দ্রমল্লিকা ফার্স্ট পটিং করে ফেলেছেন। দেখুন, নীলদাও কিন্তু বেশ কিছু গাছ, প্রায় 10টা গাছ, তার বেশি ছাড়া কম নয়, সিন্ডারে ফার্স্ট পটিং করে ফেলেছেন। আপনাদেরকে দেখাতে পাচ্ছি। নীলদা, ওয়েলকাম টু পুষ্পকাউন। নীলদা, সবাই জিজ্ঞেস করছে যে ফার্স্ট পটিং করা হয়ে গেছে সবার 4 ইঞ্চি পটে সিন্ডারে, মানে সেমি হাইড্রোফোনিকে, এর পর থেকে কি করবে 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চিতে যাওয়ার আগে অবধি A to Z? বেসিক্যালি ফার্স্ট পটিং তো করা হয়ে গেছে দেখা যাচ্ছে, এবং আমি ফার্স্ট পটিং করা কুচো ঘেঁষ দিয়ে করেছি। ঠিক আছে, এটা খুব দরকারি জিনিস, কুচো ঘেঁষ দেওয়া। মানে যে আমরা এই গোলাপে যেমন এই মোটা দানার মাল দিই, এই মালে কিন্তু ফার্স্ট পটিং হবে না। ফার্স্ট পটিং হবে এই কুচো ঘেঁষে। ঠিক আছে, চালা কুচো ঘেঁষে, এই কুচো ঘেঁষ দিয়ে আমি পটিং করেছি, আর কিছুই দিইনি এখানে, তাই তো। এইবারে এই কিছুদিনের মধ্যে সিম্পল জল, আগামী কয়েকটা দিন শুধু জল থাকবে। আর থাকবে কি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড মানে কিন্তু এই পটাশিয়াম হিউমেটটা নয় একদমই। লোকে হিউমিক অ্যাসিড বলতে আজকাল দেখি পটাশিয়াম হিউমেট, মানে গুঁড়ো গুঁড়ো, যেটা কাঠকলায় গুঁড়ো এবং ছাইয়ের মতন হালকা বা দানাদার, ওইসব হিউমিক অ্যাসিড, বা এখন সব অদ্ভুত ধরনের কিছু হিউমিক অ্যাসিড নামক জিনিস বিক্রি হচ্ছে গোল 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 সাবুদানার মতো নিয়ে। বা এমনকি এটাও দেখেছি ওই ইফকো সাগরিকা জেড কেটে এটাকে হিউমিক অ্যাসিড বলে বিক্রি করছে। ওই সব জিনিসপত্র না, একদম মানে 20% বা 12% বা 6% যে হিউমিক অ্যাসিড আছে, ওই হিউমিক অ্যাসিড, সেটা লিকুইড ফর্ম হতে পারে, জেল ফর্ম হতে পারে, ওই হিউমিক অ্যাসিড 1 লিটারে 1 থেকে 1.5 ml মতন ফেলে এখানে ড্রেঞ্চিং হবে 4-5 দিন বাদে বাদে, 5 দিন বাদে বাদে একটা করে। এবং ড্রেঞ্চিং হওয়ার পরে এখন কোনো এর মধ্যে পিঞ্চিং কিচ্ছু হবে না। ঠিক আছে, এখন এর মধ্যে একখানা ইনস্ট্রাক্টর চলবে। হ্যাঁ, ইনস্ট্রাক্টর কেন চলবে? এখন একটা অদ্ভুত ধরনের প্রচণ্ড হিউমিডিটি, মানে আমাদের থামাতে পারছি না, বুঝতে পারছেন, দাঁড়িয়ে থেকে ঘাম হচ্ছে। তো এই যে বদ্ধ আবহাওয়া, এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক গাছের জন্য। এই বদ্ধ আবহাওয়ায় কী হয় ব্যাপারটা, এত হিউমিডিটি বেশি হওয়ার পরে জলটা খুব মাপ করে দিতে হবে। এখানে জলের ভিতরে হয়ে গেলেই গল্প হয়ে যাবে। তো সেক্ষেত্রে জলটা একটু বুঝে দিয়ে, একটু অতবার না দিয়ে টেনে রাখতে হয়, গাছ বুঝে দিয়ে হিউমিক চালু করতে হবে। এই সময় এখনও কিন্তু একে খাবার দেওয়ার সময় আসেনি, মানে এখনও একে এই পরিস্থিতিতে কিন্তু খাবার দেওয়ার সময় আসেনি। খাবার দেওয়ার সময় এসছে এই গাছটাতে। এই গাছটা আমি একদম প্রথমে পটিং করেছিলাম, এই যে পাতা খুলে যাচ্ছে, তার মানে একে এখন 1261 খাওয়া যেতে পারে। কিন্তু আমি এখন খাওয়াবো না, একবারই সব কটা খাওয়াবো। যখন দেখবো মাথা থেকে এই যে পাতা খুলছে, নতুন পাতা মেরেছে, ঠিক আছে, একটা এই নতুন পাতা মারছে, তার মানে শিকড় ধরেছে, তখন আমি একে 1 গ্রাম 1 লিটার জলে গুলে 1261 হালকা করে টুক করে গোড়া একটুখানি ফেলে দেবো, অল্প হাফ কাপের মতন ফেলে দেবো একটুখানি এই রুট জনটার মধ্যে। ঠিক আছে, এইরকমভাবে আলতো করে একে তুলতে হবে, মোটামুটি এতখানি তুলতে হবে আমাকে। এই যে আছে তার ডবলেরও বেশি, এতটা তুলতে হবে, মানে প্রায় 3 থেকে 4 ইঞ্চি তুলতে হবে। 3 ইঞ্চি তো মিনিমাম, 4 ইঞ্চি তুলতে হবে, এতটা এরম টাইপের শেপটা হবে, এতটা বেশি। তারপরে একে আমি পিঞ্চিং মারবো। ঠিক আছে, ফার্স্ট পিঞ্চিং মারবো। এখনও পর্যন্ত ফার্স্ট পিঞ্চিং মারা কিন্তু সময় আসেনি এই গাছে। এই পিঞ্চিং এখান থেকে মারলে কি হবে, এই তলা থেকে ছেড়ে দিলে গোড়া ভারী হয়ে যাবে। গাছের গোড়া আমাকে এতটা ফাঁকা রাখতে হবে, 2-3 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। মানে 1 ইঞ্চি ফাঁকা রাখলে বড় হয়ে সেটা 2 ইঞ্চি চলে আসবে গাছের হাইট অনুযায়ী। কিন্তু সেটা যদি আমি ফাঁকা এখন থেকে না রেখে এখন থেকে মেরে দিই, তাহলে গড়বড় হয়ে গেল পুরো। ঠিক আছে, আমি আর সফট নোট পাবো না। তোমার হার্ড নোটে কিন্তু বেশি ভালো বেরোয় না, আমাকে উপরে সফট নোটে তুলতে হবে গাছটাকে। সফট নোটে পড়লে তখন ওখান থেকে ডাল ছাড়বে, তলার হার্ড নোটে কিন্তু গাছ ডাল ছাড়বে না। এগুলো খুব ভাইটাল ব্যাপার আছে, এগুলো অনেকেই জানে না বা বোঝে না। ঠিক আছে, এই সূক্ষ্ম ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করা হচ্ছে গাছের কারুকার্য বা শেপ, যে কোথা থেকে ডাল নেব, কখন নেব, কী পরিস্থিতি থেকে নেব, এইগুলো খুব ভাইটাল ব্যাপার। ওটা কিন্তু চোখের নজরে করতে হবে। তো সিম্পল হিউমিক অ্যাসিড চালাবো, আর পাতা খুললে 1261 চালাবো। আবার এটাও আমি করতে পারি, পাতা খুললে পরে হিউমিকের সঙ্গে 1261 পাইল করে দেবো। 1 ml হিউমিক আর 1 গ্রাম 1261 পাইল করে দেবো, একসঙ্গে দেওয়া যায়, একসঙ্গে দেওয়া যায়। এবার একবার হিউমিকের সঙ্গে 1261 পাইল করে দিতে পারি আমি। আবার হিউমিকের সঙ্গে আমি ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে হিউমিক পাইল 1261 পাইল করে দিতে পারি। ঠিক আছে, এই দুটো আমি ম্যাগনেসিয়াম সালফেট 1261 হিউমিক, এই তিনটেই কিন্তু আমি মেন চালাবো। সেটা আমি অল্টারনেটিভ চালাবো 4-5 দিনের গ্যাপে, বা টেম্পারেচার যখন ড্রপ হবে। এত হিউমিডিটি, মেনে শত্রু হিউমিডিটি আর টেম্পারেচার তাও আর নেবেই, সিন্ডার আছে বলে হিউমিডিটি কিন্তু একদম নেবে না। এই হিউমিডিটি বাড়লে যখনই দাঁড়িয়ে ঘাম হচ্ছে, তখনই কিন্তু একে বেশি ঘাটা করা যাবে না, এটা ভাইটাল ব্যাপার একটা। তো যখনই হিউমিডিটি বাড়বে একটু চেপে রাখবো। আচ্ছা,
আবার যখন টেম্পারেচার কমবে, হিউমিডিটি কমবে, হাওয়া খেলবে, তখন আমি আবার একটু চার্জ করবো। এরকম হালকা করে চার্জ করতে তুলে দেবো আমি। এর মধ্যে কিছু লাগবে না, ঠিক আছে। তারপরে গাছ যখন এতটা উঠে যাবে, এতটা হাইটে ফার্স্ট প্রিন্টিং শুরু হবে, তখন থেকে একটুখানি চেঞ্জ করতে হবে। তো সেটা আমি সেই সময়ের জন্য আলোচনা করবো। আবার এত আগে এই সমস্ত আলোচনা করে লাভ নেই। আপাতত এই সিম্পল এই তিনটের ওপরেই গাছকে রাখবো আমি। আচ্ছা নীলদা, মেন কথা হচ্ছে একটা, যেমনটা দেখা যাচ্ছে আপনি কিন্তু ক্লে পটেও কিছু ফাস্ট পটিং করেছেন, আবার কিছু দেখা যাচ্ছে যে এই যে প্লাস্টিকের পট যেগুলো আছে, প্লাস্টিকের পটেও আপনি ফাস্ট পটিং করেছে। তো চন্দ্রমল্লিকা অনেকে বলে প্লাস্টিকের পটে করাটা একটা প্রবলেমের ব্যাপার। এটা একদিকে ঠিকই প্রবলেমের ব্যাপার, কেননা ব্যাপার হচ্ছে আমার কাছে মাটির যে পটটা ছিল না, ছোটো আচ্ছা, যা ছিল এদিক ওদিক সব, মানে কোথায় এদিকে খুঁজে পাচ্ছি না। এখানে টবের ভান্ডারটা দেখছো তো আমার, ওই পিছন দিয়ে ঘোরা, ওই যে ভিতরে ওই কোথাও একটা ঢুকে ফুকে বসে রয়েছে। আচ্ছা আচ্ছা, প্রচুর মানে এখানে ওটা আমি আর ওই ঘেটার খুঁজে বার করতে পারলাম না। সেই ওই তলাতে ওই ভিতরেও রয়েছে ওইখানে। আচ্ছা আচ্ছা, ওই অর্কিডের রয়েছে, প্রচুর দূরে। যাই হোক রয়েছে। এখন এই ভিড়ের মধ্যে আমি আর এত খুঁজে পেলাম না, কোথাও ঢুকে ফুকে বসে রয়েছে ছোটো ছোটো পটগুলো। তো আমি দেখলাম এগুলো একগুচ্ছ রয়েছে, করে দিলাম। তো এগুলোতে অসুবিধা হওয়ার কারণ খুব কিছু হবে না, কারণ হচ্ছে আমার এখন মানে ভেন্টিলেশনটা একটু কমে যাবে, তার ফলে হয়তো একটু স্লাইট প্রবলেম হবে, কিন্তু আমি একটু গাছ ধরে গেলে আমি তুলে দেবো এগুলোকে। মানে যখন গাছ এই হাইটে উঠে নিয়ে নেবে আমি তুলে দেবো। আর মেনলি চন্দ্রমল্লিকা বাড়বে না ঠিক সিজনের, যখন উত্তরে হাওয়া স্টার্ট করবে, তার আগে গাছের খুব একটা খোলতাই চেহারা হবে না। তো তার মধ্যে আমি একে তুলে নেবো। মানে আমি যখন 6 বা 8-এ তুলবো, তখন আমি মাটিতেই তুলবো। ঠিক আছে। কারণ প্লাস্টিকের পটে কিন্তু গাছের আর্দ্র গ্রোথটা একটু চেপেই থাকে, ঠিক আছে, একটু চাপা হয়ে যায়। তো যেক্ষেত্রে আমি নিরুপায় ছিলাম, আমার পটিং আর্জেন্টলি দরকার, আমার কাছে মাটির টব নেই, সেক্ষেত্রে আমি করলাম। কিন্তু আমি মোটামুটি খুব সীমিত দিনের জন্যই রাখবো একে এখানে, এবং এই এতটা হাইট তুললে আমি একে শিফট করে দেবো। ঠিক, হাইটটা নিলে আরেকবার একটু দেখিয়ে দেবেন। মোটামুটি এতটা হাইট, বুঝে গেছি। বন্ধুরা আপনাদের গ্যাদারতে দেখাই, দেখুন এই যে চন্দ্রমল্লিকার যে কুচো সিন্ডার, দেখুন নীলদা কিন্তু অলরেডি কিন্তু সিন্ডারগুলো ঝেড়ে রেখে দিয়েছেন। কুচো সিন্ডার দেখে নিন কত বস্তা সিন্ডার, শুধু দেখুন এই বস্তা নিচেও আছে, কিন্তু এই বস্তা সিন্ডারগুলো শুধুমাত্র চন্দ্রমল্লিকার জন্য। একবার দেখে নিন, যারা চন্দ্রমল্লিকা সিন্ডার নিয়ে কথা বলেন অনেক সময়, তারা দেখে নিন ঠিক অ্যাকুরেট চন্দ্রমল্লিকা সিন্ডার কেমন হয়। দেখুন বন্ধুরা, স্ক্রিনে দেখুন, খেয়াল করুন, এটা হচ্ছে অ্যাকুরেট চন্দ্রমল্লিকা সিন্ডার, যেটা কিন্তু চেলে নেওয়া, মানে আগের বছরের ধুলোগুলো সব চেলে নেওয়া হয়েছে। দেখুন এখানে বস্তাও দেখাতে পাচ্ছি, এইগুলো সব চন্দ্রমল্লিকা। এই যে গাছগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই গাছগুলো কিন্তু ফাইনাল পটিং এই সিন্ডারে হবে। এই যে সিন্ডারগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে আমি এতগুলো করবো বলে মনে হয় না আমার, কারণ আমার জায়গা নেই সাথে। মানে গতবার আমার কয়েকটা চন্দ্রমল্লিকা করে দেখছি আমার 7 মাস ভর্তি হয়ে গেছে, মানে একটা গাছ এরকম দুজনে মিলে ধরে আছে, এরকম একজন দিকে একজন দিলেও তাও বাইরে চলে আসে, এত বড় হয়ে গেছিলো। আর আমার এখানে গোলাপ রয়েছে, এবার গোলাপের গোড়া সব ঢেকে যাচ্ছে, এই গোলাপ মানে অসুস্থ হয়ে যাচ্ছে। তোমার জায়গাটা কম বলে আমি এতগুলো তো বসালাম, তখন করবো কয়েকটা এর মধ্যে ফাইনাল ভালো ভালো কালার, ওটা 4-5 করবো, তার বেশি করবো না, কেননা গোটা 4 আমি যথেষ্ট। এতগুলো লাগালাম ওটা তো ফাইনাল করবো, গোটা 4-5 করবো। এইটা যেটা মিনি ইয়েলো, এটা আমি নীলদাকে বলছি, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই গাছটা দুর্দান্ত ফুল হয়, মিনি ইয়েলো, মিনি ফুল হয়, যেটা ইয়েলো কালারের, খুব সুন্দর ফুল হয়, প্রচুর ফুল হয় সংখ্যায়। নীলদা, একটা আমি প্রশ্ন করছি, ব্যক্তিগত প্রশ্ন এটা, সেটা হচ্ছে গিয়ে প্রচুর মানুষ কিন্তু এটা জানতে চেয়েছে যে চন্দ্রমল্লিকা কম টাইমে বুশি করার একটা সিক্রেট থাকে, ওটা যদি আপনি হালকা একটু বলে দেন। মানে ধরুন অনেকে জুন মাস জুলাই মাসে বসায়নি, তারা হয়তো অগাস্ট মাসের লাস্টে বসিয়েছে, অগাস্ট লাস্টে বসালে পম্পমি ওরকম রিগর করতে পারবে না। কিন্তু আপনি পেরেছিলেন আগের বছর আপনি অনেক বড় কাজ করেছিলেন। ব্যাপার হচ্ছে যে ওগুলো কেমিক্যালি কিক দিয়ে বা শ্বাস দিয়ে করতে হবে, কিন্তু মোদ্দা কথা তুমি যদি গাছের মানে পেটে খেলে পিঠে সইবে, রুট তুমি ঠিকমতো ডেভেলপ করতে না পারো, তাহলে তুমি আগায় তুলতে পারবে না। ঠিক, গাছের রুটকে তোমায় ঠিক রাখতে হবে। মোদ্দা কথা হলো রুট, খাওয়ার যোগান। আমাদের মানুষের পেট, যদি পেট মানুষের ভালো থাকে না, বুদ্ধা মানুষও একটা ইয়ং ছেলেকে তুলে দেবে। আর যদি পেটের গন্ডগোল থাকে তোমার, তুমি এই বয়সে এরকম শিখিয়ে যাবে। মানে পাচন প্রণালীর যে প্রক্রিয়া আর খাদ্য শোষণে, ওই ব্যাপারটা তোমায় ঠিক রাখতে হবে। মানে রুট জোন যদি ডেভেলপ করতে পারো, রুটের বিস্তৃত করতে হবে, তাহলে তুমি যে কোনো কাজকে তুলে দিতে পারবে। মানে রুটের দিয়ে কখন করতে হবে, আগা দেখলে মানে গোড়ায় দেখতে হবে, গোড়ায় থাকলে আগায় ঠিক থাকবে। তো সেই রুট তুমি তাতে ডেভেলপ করতে ঠিক করতে পারো, তাহলেই তুমি তুলতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে রুট তোমাকে এই পাতা দেখিয়ে রুট বোঝা, এটা একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলবো না, মানে একটু অভিজ্ঞতার দরকার হবে। এই পাতা দেখে রুট বোঝা, ঠিক আছে, এই পাতা দেখে তলায় কি অবস্থা হয়েছে বোঝা, এইটা যখন হাতে মাথায় চলে আসবে, তখন কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না।
আর রুট মানে ডেভেলপ করানো মানেই খুব বেশি করে রুট ডেভেলপিং খাবার দাবার যেগুলো আমরা জানি 1261 বা হিউমিক টিউমিক মেনে দিলাম তাদের বেড়ে গেল, ওইটা কিন্তু নয় একদমই। পরিবেশ এবং তার সঙ্গে আমাকে গাছের আকার আয়তন এবং আকৃতি বুঝে আমায় খাবার চালানো, এই হচ্ছে ঘটনা, আর কিছুই না। এইটা তুমি কদিনের গ্যাপে চালাবে, গাছে চোট না পড়ে গাছ সুন্দরভাবে বাড়বে, এটাই হলো মেন ফান্ডা। মানে মুহুর্মুহু খাবার দেওয়া বা হেভি খাবার দেওয়া বেশি পরিমাণে, সেটা কিন্তু রুট ডেভেলপমেন্টের কোনো ব্যাপার নয়। অনেক সময় দেখা গেছে এ সমস্ত না দিয়ে বেশ কিছুদিন কোনো খাবার বন্ধ রেখে জল দিলে বেশি ভালো কাজ হতো, সেক্ষেত্রে আমরা খাবার দাবার দিয়ে হিতে বিপরীত করে ফেলেছি। এরকম দেখা গেছে পরিবেশ অনুযায়ী দেখতে হবে না, পরিবেশটা খুব ক্লাইমেটটা খুব ভাই করে গাছপালা। আপনার যে আগের বছর আপনার চ্যানেলের ভিডিওতে আমি দেখেছিলাম যে গাছগুলো আপনি করেছিলেন চন্দ্রমল্লিকা, এত অল্প সময় এত গ্লোরিয়াস টাইপের একটা শেপ প্লাস পিঞ্চিং করে গাছগুলোকে একটা সুন্দর শেপ দিয়ে এত সুন্দরভাবে বার্ড ফিডিং করিয়ে বার্ডগুলোকে একসাথে বাস্টিং করিয়েছিলেন, ওই পদ্ধতিটা অসাধারণ নীলদা। আমি ওইটাই বলছি, যদি হালকা একটু বন্ধুদের বলে দেওয়া যায়। ওগুলো কোনো পদ্ধতি নয়, ওগুলো হচ্ছে একটা অভিজ্ঞতা, মানে ওগুলো কোনো টেকনিক্যালি কোনো রকম এটা দিলে ওইটা হবে ওরকম ব্যাপারটা না। গাছটাকে তুমি কী পর্যায়ে নিয়ে যেতে পারছো। এই যে আমি এখানে এই গোলাপ টোলাপগুলো করছি, এগুলো অনেকে ধারণা হবে আমি কোনো বিশেষ কিছু দিয়ে শোঁ করে বাড়িয়ে দিচ্ছি, ওরকম কোনো ব্যাপার ট্যাপার কিন্তু না। দেখুন বন্ধুরা, একটু বেসেল দেখুন, নীলদার বেসে গোলাপে যে বেসেলের যে থিকনেস গুলো একটু খেয়াল করে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। নারাঙ্গা ফারাঙ্গা গুলো এখানে যে উঠেছে, এ তো মানে একটু দেখিয়ে নিচ্ছি, এটা মানে বিয়ের ওইখানটা তো দেখুন। আসুন আমি দেখিয়ে দিই বন্ধুরা, একটুখানি অন্য টপিকে যাচ্ছি। সবকটাতেই আছে এই যে এইগুলো যেগুলো, যেমন দেখুন এই যে এইগুলো যেগুলো হচ্ছে, ঠিক আছে, শেপ দেখুন শুধু, আর সাইজ থিকনেসটা লক্ষ্য করুন। এই যে এইসব জিনিসপত্রগুলো যেন হচ্ছে, ঠিক আছে। তো এগুলো অনেকের ধারণা হয়েছে আমি বিশাল একটা কিছু মানে এক্সটারনালি কিছু দিয়ে গোটা হ্যাঁ সেটাই, মানে এইগুলো কিন্তু আমি ওরম ভাবে কিছু দিয়েই করিনি, আমি একে এর মতন ভাবে চলতে দিয়েছি। মানে একে মানে এর হালচাল বুঝে আমি ফিড মেনেছি। মানে এটা খুব বাংলা বাস্তব কথা যাকে বলা যায়, জিম করলে দেখবে পাড়ায় তখন একটা ছেলে বা মেয়ে জিম করে তোমাদের পাড়ায়, তার চেহারাটা একটু দেখলে যা হাঁটে লোক একটু মানে টেরিয়ে তাকায়, ঠিক আছে। সে মেয়ে হলেও তো আরো বেশি টেরিয়ে তাকায়, ছেলে হলেও তাকায় না টেরিয়ে তাকায়, ওর একটা লুক। তার কারণ কি, সুষম আহার, ওদের যে ডায়েট ব্যাপারটা একদম আলাদা, পরিমিত এবং সীমিত, এবং এটা মানে চার্টে চলে, তার সঙ্গে একটু মেহনত। এইটা আমরা কেউ করি না ব্যক্তিগত জীবন। আমরা কি এটা খাচ্ছি, চপ খাচ্ছি, খিচুড়ি খাচ্ছি, যা পাচ্ছি খাচ্ছি খেয়ে দিয়ে সবসময় পেটের ইয়েকে সচল রাখছি আমরা, তার ফলে কি হচ্ছে আমাদের ওটা হবে না কোনোদিনও। ঠিক কথা। তো এই যে একটা মানে রুটিন মাফিক চলা এবং সিস্টেমেটিক্যালি চলা, তার চেহারাটা আলাদাই হতে হবে। ঠিক। অনেকেই যেমন দেখো, অনেকেই বলে বা গোলাপ করে, তুমি দেখবে এই সমস্ত ইয়েতে তারা ওই মানে কিছু একটা বলে দিল, কিছু একটা করে দিল, এই ধরনের কিছুতে কিন্তু তুমি গাছ বেঁচে থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু তোমার যে একটা এক্সটার্নাল লুকস থাকবে না, সেটা তুমি পাবে না কোনোদিনও। একদম বাস্তব কথা। এখন সমস্যা কি হচ্ছে, এখন যারা ভিউয়ার্স তাদের থেকে এক্সপার্টের সংখ্যা বেশি হয়ে গেছে, কিন্তু তারা গাছ দেখায় না। আপনি যেমন প্রত্যেকটা গাছ খুঁটিয়ে দেখাই আমার, এবং সবাই দেখেছে পুষ্পকাউন চ্যানেলে এত গরমের মধ্যে মার্চ, এপ্রিল, মে, জুন সেই সময় আপনি গোলাপের কন্ডিশন দেখিয়েছেন, যা আজ অবধি আমি অন্য কোনো ইউটিউবারকে দেখাতেই দেখিনি, যারা এই লেভেলে যারা গাছ দেখাচ্ছে। অনেকে কাঁচা পাতা আমি দেখিনি সেই সময়, মানে সিস্টেমেটিক্যালি করার একটা ব্যাপার আছে, পরিবেশের সঙ্গে যাওয়ার, সেটা জানতে হবে। মানে কিছু না কিছু বলছি আর কিছু না কিছু করছি, এইগুলো তো কোনো যুক্তির কথা না। এখন ব্যাপার হচ্ছে বেশি বলতে গেলে আবার শত্রু সংখ্যা বেড়ে যাচ্ছে, দেখছি আমি কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে না হচ্ছে, মানে ও কেন বলছে, কারণ এখন একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, দেখছি আমি খুব বিচ্ছিরি যেটা লাগছে আমার, মানে গাছ সামনে দেখি একটা ভিতরে চোরা ব্যবসা চলছে, আর আমি কিছু বলতে গেলে দেখছি আমি তাদের বিরুদ্ধাচরণ করে ফেলছি জানতেই। আমি জেনে কিছু করছি না, কিন্তু বেসিক্যালি আমি হয়তো আমার কিছু দেখাচ্ছি, অন্য জায়গায় সেখানে একটা ইক পড়ে যাচ্ছে কোথাও একটা, তার ফলে কি হচ্ছে একটা ওইখানতে আমি দেখি আমার একটা শত্রুপক্ষ খাড়া হয়ে যাচ্ছে। তাতে তো ভাবনার কোনো কারণ নেই। আমার কি বলতো, আমার তো এতে গন্ডগোলের ব্যাপার হচ্ছে। আমি তো দেখে আমি তোমার চ্যানেলে কিছু বলছি যাতে 5 জনের ভালো হয়, নিশ্চয়ই, কিন্তু এতে যদি কারো কিছুতে লাথি পড়ে পেটে, তার জন্য তো আমি দায়ী থাকি না। একদমই আমরা দায়ী নই, এবং যদি দায়ী আমরা কখনো হয়ে থাকি, মিক্স খাবার বেচা নিয়ে একটা হিড়িক চলছে মার্কেটে। একদম ওই মিক্স খাবার দিয়ে আলটিমেটাম তো সারা ইয়েতে গোলাপ কিছু হয় না কোনোদিনও, না সেটা স্বাভাবিক ব্যাপার। ওই মিক্স খাবার দিয়ে কিছু হয় না, কিন্তু ওই মিক্স খাবার বেচা নিয়ে একটা মানে তোষ
জালিয়াতি হিড়িক চলছে, এবং আমি দেখছি আমি তাদের এগেনস্টে বন্দুক ধরে ফেলছি, আমি কিন্তু তাদের বেশ কিছু করিনি। একদমই না, যারা এই সমস্ত কাজ করছেন তাদেরকে বলবো এই সমস্ত নিম্নমানের কাজ থেকে বিরত রাখুন নিজেকে। এবং দেখুন, আমরা আমাদের মতো ভিডিও করি, আপনি আপনার মতো ভিডিও করেন, যে যার কাজ নিজ জায়গায় করছি বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু কখনোই কাদা ছড়াছড়ি করাটা ঠিক নয়। আপনি আপনার গাছ নিয়ে আসুন, শোয়ের মাঠে ফেলুন, দেখান লোককে, আমরাও দেখাবো, নীলদাও দেখাবে। আচ্ছা, এবার আমি ব্যক্তিগত জায়গায় ফিরে আসি আবার। সেটা হচ্ছে এইখানে এই যে হিউম্যানিটি বা প্রচণ্ড আর্দ্রতা তৈরি হয়েছে, এখানে আমাদের ফাঞ্জিসাইড অ্যাপ্লাই করাটা দরকার একটাই সময়, চন্দ্রমল্লিকার জন্য অন্তত। সেখানে আমি প্রেফার করি এমিস্টার টপ, একটা স্প্রে 1 ml 1 লিটার জলে, ঠিক আছে? শুধু পাতাতে মারলেই ওটা কিন্তু শুট টু রুট নিয়ে নেবে, রুটেও চলে যাবে, গোড়ায় মারার দরকার নেই। কিন্তু যাদের কাছে এমিস্টার টপ কস্টলি লাগবে বা নেই, জোগাড় করতে পারছেন না বা পারেননি, তারা সিম্পল M45 ইন্ডোফিল বা যে কোনো কোম্পানি ম্যানকোজেব 75%, ওটা যদি জলে গুলে আপনারা একটু গোড়ায় অল্প করে ফেলে দেন, তাতেও কাজ হবে। আর আপনারা যদি ওটাকে ফোলিয়া স্প্রে করেন, তাহলে আপনার করতে হবে কি, পরের দিনকে দেন পাতার মধ্যে সাদা সাদা ছিট 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 দাগ হয়ে গেছে, ওটাকে একবার ইয়ে করে দেবেন, একদিন জল দিয়ে ধুয়ে ওটা একবার ওয়াশ করে দেবেন, গাছটাকে ধুয়ে দেবেন, ঠিক আছে? ওইটা আবার পাতার মধ্যে জমে থাকাটা এই বাচ্চা গাছের পক্ষে মুশকিলজনক। বড় গাছ হলে কোনো অসুবিধা হতো না, বাচ্চা গাছের মুশকিলজনক। তো ওটা কিন্তু নিয়ম মাফিক রুটিন করে করার দরকার নেই, এই সময় একটা বার করলেই যথেষ্ট, ঠিক আছে? এবং তারপর যখন ঘেঁষের গাছে বৃষ্টি পড়বে, গাছ তত করে উঠে যাবে, ওই সময় কিন্তু আর কিছু করার দরকার পড়ে না। কিন্তু এই যে গুমোরদ্ধ হওয়া, এটাতে কিন্তু ক্ষতিকারক। বৃষ্টিটা ক্ষতিকারক হবে না, কিন্তু বদ্ধ গুমোটা হওয়া, ঘাম বেশি, তখনই কিন্তু ক্ষতিকারক জায়গা তৈরি হবে, ঠিক আছে? ঠিক বন্ধুরা, আজকে একদম নীলদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে চন্দ্রমল্লিকা নিয়ে ফার্স্ট স্পটিংয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর তথ্য দিলেন আমাদের বন্ধুদেরকে। যারা আমাদের চ্যানেল নিয়মিত দর্শক, তারা অনেকবার রিকোয়েস্ট করেছিলেন অয়নদা ফার্স্ট স্পটিংয়ের করণীয় কাজ। এরপর এই গাছগুলো 1 মাস পর আপনাদেরকে আবারও দেখাবো। আমি আরেকটা জিনিস বলবো, এখানে ওই বিভিন্ন রকম প্রক্রিয়ার 5 মিশুলি খাওয়ার টাইপের কিছু, ওগুলো কিন্তু একেবারে কিছু চলবে না। ওই 3টে জিনিসে গাছ উঠবে, হিউমিক, 1261, ম্যাগনেসিয়াম সালফেট। এই অদ্ভুত ধরনের কিছু প্যাকেট পাওয়া যাবে, কিছু দানাদার কিছু পাওয়া যাবে, এর মধ্যে অনেক কিছু আছে একসঙ্গে, এই মাইক্রোনিউট্রিয়েন্টস, ওটা এই, ওটা সেই, এটা এই, ওগুলো দিয়ে বা সিউইড জাতীয় কিছু, ওইসব ওগুলো দিয়ে কিন্তু এর মধ্যে করলে ঘিসকালি করতে হয়ে যাবে। একদম ঠিক আছে, একদম সিম্পল এই 3টে জিনিসে গাছ উঠবে, আর কিচ্ছু এক্সট্রা লাগবে না। নীলদা, অনেকে ম্যাগনেসিয়াম সালফেট ওষুধের দোকান থেকে কিনে নিয়ে আসে, সেক্ষেত্রে এগ্রিকালচার গ্রেডেরটা হলে বেটার হয়। ওষুধের দোকানও যেটা পায় সেটাও কাজ করে, কিন্তু এগ্রিকালচার গ্রেডের যেটা হবে সেটা একটু হলদেটে করছে, একটু ঘিয়ে টাইপের দানাদার হবে, সেই জিনিসটা হলে বেটার হয়। সেটা আমি বললে দেখাতে পারি একটুখানি। আচ্ছা, দেখাবো কি? হ্যাঁ, যদি থাকে আপনি দেখিয়ে দিন একবার। এই যে এইরকম ধরনের জিনিসটা হবে, একটু হালকা। দেখুন বন্ধুরা, অ্যাকচুয়াল এপসম সল্ট, এটা ম্যাগনেসিয়াম সালফেট। এপসম সল্টটা ওষুধের দোকানে ম্যাক্সাল, একই জিনিস, ম্যাক্সাল ম্যাগনেসিয়াম সালফেট, মানে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা এরিস কোম্পানির, বিভিন্ন কোম্পানি হতে পারে, ঠিক আছে? এইরকম ধরনের হবে ক্রিস্টাল ফর্মে। তো ওষুধের দোকানে আবার যেটা পাওয়া যায় সেটা আবার ওই চিনির মতো দেখতে। হ্যাঁ, ওটা আবার হচ্ছে এগ্রিকালচার গ্রেডের না, ওটা হচ্ছে অন্য ফর্মেটও থাকে। ওটা জিনিসটা কতটা একই, গা ব্যথা মরে বা চান ফানের জলে ফলে সব ব্যাপারটা, ওতেও কাজ হয়, কিন্তু এটাতে বিটার কাজ হবে আর কি। ঠিক। নীলদা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে অনেকে বলেন যে এই যে পজিশনে গাছগুলো এখন আছে, মানে প্রত্যেকটা 4 ইঞ্চি পটে ফার্স্ট স্পটিং হয়েছে, এই সময় হাইড্রোজেন পারক্সাইড ঠান্ডা জল গাছে দেওয়া উচিত। হাইড্রোজেন পারক্সাইড আর ঠান্ডা জল পাইলিং, মানে অনেকের মধ্যে কে পড়ে, অনেকে শুনেছি দেয় গাছে, অনেকের মধ্যে কে পড়ছে, এটা আমি জানতে। 1 লিটার জলে 2 ফোঁটা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে চিল্ড জলটা গাছের পাতায় স্প্রে করলে গাছের পাতার নাকি গ্লেজ আসে, গ্লসি লিফ হয়। এটা কতটা আপনি এগ্রি করেন? পারক্সাইড জিনিসটা হচ্ছে অক্সিজেনের ভার একটু বেশি বাড়িয়ে দেবে, এবং তার সঙ্গে তোমার ব্যাকটেরিয়া, খুব উন্নত মানের ব্যাকটেরিয়া নাশক, ঠিক আছে? হাইড্রোজেন পারক্সাইড। তো হাইড্রোজেন পারক্সাইড একটা আমি চালাতেই পারি ফোলিয়ার ফিড বা কিছুতে, তো সেটাতে এখানে কোনো দরকার পড়ে না খুব একটা। এই ধরনের গাছে তো ওগুলো দেবার কোনো প্রশ্ন উঠছে না এই মুহূর্তে, কেন আমি দিতে যাবো শুধু ওগুলো। আচ্ছা, হাইড্রোজেন পারক্সাইড কোনো রকম প্রবলেমেটিক রুট জোনে কিছু হলে পরে সেখানে অক্সিজেন প্রোভাইড করতে দেওয়া হয়, ব্যাকটেরিয়া নিরাময় করতে দেওয়া হয়। তো সেখানে আমি যদি পটিং মিডিয়ার মধ্যে হাইড্রোজেন পারক্সাইড কেউ দেয়, তাহলে সেটা কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি, এটা অনেকেই জানেন না। আচ্ছা, মিডিয়ার মধ্যে যদি হাইড্রোজেন পারক্সাইড আমি দিই, তাতে কি হয় ব্যাপারটা, মিডিয়ার মধ্যে অনেক যে উপকারী ব্যাকটেরিয়া, মিত্র ব্যাকটেরিয়া কিন্তু মারা যাবে,
হাইড্রোজেন পারঅক্সাইড ব্যাকটেরিয়া নাশক উন্নত মান, এটা অনেকেই জানে না। হাইড্রোজেন পারঅক্সাইড যে অক্সিজেন প্রোভাইড করে সেটা অনেকেই জানে, কিন্তু ব্যাকটেরিয়া নাশক উন্নত মানের। আমরা যখন অর্কিড ফর্কিড কিনে আনি নতুন, তখন হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করি যাতে করে ব্যাকটেরিয়া নিধন করার জন্য, ব্যাকটেরিয়া নাশক হিসেবে, ঠিক আছে। এটাকে লোকে মাইসিন গ্রুপটা স্প্রে করে না, আমরা হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড উত্তম ব্যাকটেরিয়া নাশক। তো আমি যদি গাছ রুট ধরে যাওয়ার পরে রুট জোনে হাইড্রোজেন পারঅক্সাইড মারি, সেক্ষেত্রে অনেক মিক্রো ব্যাকটেরিয়া যেটা আছে সেগুলো মারা যাবে। তার ফলে এটা ক্ষতির সম্ভাবনা আমার বেশি রুট জোনে। হাইড্রোজেন পারঅক্সাইড গাছ বেয়ার রুট করে তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশনে চুবিয়ে গাছটাকে একটুখানি বুস্ট আপ করা হয়, ঠিক আছে। কিন্তু মানে পটিং সমেত মিডিয়াতে হাইড্রোজেন পারঅক্সাইড কেউ বুদ্ধিমান লোক দেবে না, কোনো টেকনিক্যাল জানে যারা তারা দেবে না। খুব সুন্দর অ্যানালাইজ করলেন নীলদা। নীলদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই এপিসোডে কিন্তু অনেক নতুন নতুন তথ্য উন্মোচিত হলো, অনেক নতুন নতুন ব্যাপার উঠে আসলো। বন্ধুরা, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন সবার সঙ্গে। বন্ধু যারা বাগান প্রেমী, যারা চন্দ্রমল্লিকা লাভার্স, তাদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা থেকে নতুন নতুন অনেক তথ্য উঠে আসলো। আর এই গাছগুলোকে 1 মাস পর দেখাবো আবার নীলদার ছাদে এসে কীরকম পর্যায়ে নীলদা নিয়ে গেছেন। আর সবাইকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুষ্পকামনের পাশে থাকুন, পুষ্পকামনের সাথে থাকুন। নীলদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে চন্দ্রমল্লিকা এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমরা এর সেকেন্ড পর্বটা, মানে নেক্সট পর্বটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বন্ধুরা। আজকে অয়ন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নীলদা, অসংখ্য ধন্যবাদ।